শেখ শাহজাহানের খবরে চোখ রাখা যাক, কারণ হাজিরা তিনি এগিয়েছেন এবং শুধু এড়াননি, আগাম জামিনেরও আবেদন করেছেন শেখ শাহজাহান। বিশেষ ইডি আদালতে জামিনের আবেদন করেছেন পলাতক তৃণমূল নেতা, তার আইনজীবী এই আবেদনটা রেখেছেন। ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল গতকাল, কিন্তু তিনি আসেননি এবং গতকালই ইডি হাজিরা দেওয়ার সময়সীমা শেষ হয়। তিনি আদৌ হাজিরা দেবেন কিনা তার ডেরা থেকে বেরিয়ে এই প্রশ্নই সারা দিন তোলপাড় ছিল রাজনৈতিক মহল, কিন্তু তারপরে দেখা গেল তিনি এলেন না, কিন্তু তার আইনজীবী মারফত তিনি আগাম জামিনের আবেদন করলেন। আজকে আগাম জামিনের শুনানি রয়েছে, সোমবার সন্ধ্যে ইডিকে নোটিশে শাহজাহানের আইনজীবী। কথা বলবো আমাদের সহকর্মী সৌরভ দত্ত সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, ইতিমধ্যেই আমরা দেখলাম তিনি হাজিরা দিলেন না, কিন্তু যেটা মনে করা হচ্ছিল সম্ভবত কোনো মেল পাঠানো বা কোনো নোটিশ পাঠানো, সেটা হতে পারে, ঠিক সেটাই হলো। আইনজীবী মারফত তিনি আগাম জামিনের আবেদন করলেন। জামিন পাবেন কিনা তার তো শুনানি রয়েছে, কিন্তু জামিন দিয়ে পাওয়ার আবেদন করছেন পলাতক নেতা, পুলিশ তার টিকি পাচ্ছে না। কোয়েল, দেখো, সোমবারের দিনটি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সোমবার দিন সকাল থেকেই শেখ শাহজাহান হাজির হন কিনা ইডির তলবে সাড়া দিয়ে সেদিকে নজর ছিল। তার কারণ এই গত কয়েকদিনের, এই গত 3 সপ্তাহ ধরে যতবারই শাহজাহান বিতর্ক প্রসঙ্গ এসছে, তৃণমূল নেতৃত্ব বারবার কিন্তু একটা কথাই বলেছেন যে শেখ শাহজাহান আইনকে সম্মান দিয়ে আইনের যে সিদ্ধান্ত তা মেনে নেওয়াটাই বাঞ্ছনীয়। এই কথা কিন্তু সকালেই ঘুরে ফিরে সে কথা মুখে এসছে। ফলে সেক্ষেত্রে শেখ শাহজাহান কী করেন সেটা কিন্তু একটা নজর ছিল। শেষ পর্যন্ত দেখা গেল যে শেখ শাহজাহান আগাম জামিনের প্রস্তুতি নিলেন, এবং আগাম জামিনের প্রস্তুতি নেওয়ার জন্য যা যা পদক্ষেপ করা দরকার, অর্থাৎ তার সই প্রয়োজন, সেই সই সংগ্রহ করা গেল, তার আইনজীবী সই করতে গেলেন। ফলে শেখ শাহজাহান যাদের কাছে ধরা দিতে চাইছেন তার নিজের এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য, সেখানে কিন্তু শেখ শাহজাহানের কাছে পৌঁছতে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আইন মেনে রাজ্য পুলিশ হোক বা রাজ্য পুলিশের যে পদক্ষেপ করা দরকার বা যে পদক্ষেপের কথা বলা হয়েছে, সেই পদক্ষেপের করার ক্ষেত্রে শেখ শাহজাহান পর্যন্ত রাজ্য পুলিশ কিন্তু পৌঁছতে পারছে না। রাজ্য পুলিশের একটা যুক্তি হচ্ছে যে যেহেতু হাইকোর্টের একটা নির্দেশ রয়েছে যে নেজারকে, আপাতত নেজার থানাকে এই তদন্তের আওতায় রাখা হয়েছে, ফলে তারাও এই মুহূর্তে কিন্তু বিষয়টা নিয়ে খুব একটা সক্রিয় হচ্ছেন না। কিন্তু গত 3 সপ্তাহ ধরে যে ঘটনাক্রম ঘটেছে তাতে কিন্তু যেভাবে শেখ শাহজাহান কখনো অন্তরালে থেকে অডিও বার্তা দিচ্ছেন, হলফনামা মারফত তারা আগাম জামিনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিচ্ছেন, ফলে সব মিলিয়ে কিন্তু শেখ শাহজাহান নিয়ে রাজ্য পুলিশের উপর চাপ কিন্তু ক্রমশ যে বাড়ছিল তা কিন্তু বহাল রইল। একেবারেই তাই। সঙ্গে থাকো সৌরভ। আর এরপরই শুভেন্দু অধিকারী তিনি প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলছেন শুনুন। শাহজাহান পুলিশের সংরক্ষণে আছে, এটা মমতা ব্যানার্জি নিজে জানেন, কারণ শাহজাহানদের মমতা ব্যানার্জির খুব দরকার। আগামী লোকসভা নির্বাচনে বসিরহাটের বৈতরণী পার করতে গেলে শাহজাহানকে একান্তভাবেই তার লাগবে। তিনি তার পদ বাঁচানো, তার রাজনৈতিক যে শ্রীবৃদ্ধি বা অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই ধরনের লুম্পেন মাফিয়া, ছোট ছোট ডন তৈরি করেছেন এবং পুলিশকে দিয়ে তাদেরকে আড়াল করে সংরক্ষিত করে রেখেছেন। তাই শাহজাহানের বিষয়ে আপনি মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটাও বাক্য শব্দ পাবেন না। এদিকে সন্দেশখালীর ঘটনায় মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা প্রশ্ন তুললেও তৃণমূলের নাম্বার 2 কার্যত শাহজাহানের পাশেই দাঁড়ালেন। তৃণমূল সেনাপতির সাফ বক্তব্য, ঘটনার সময় শাহজাহান সেখানে ছিল বলে জানা নেই। বাড়ির বাইরে বিক্ষোভ তিনি দেখেছেন। তার মতে এই ঘটনা অনভিপ্রেত, না ঘটলেই ভালো হতো। শেখ শাহজাহান কি করেছে? আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানা নেই। কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি, আমি জানি না। তবে যে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত, এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো। যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে, এটা কে ঘটিয়েছে তদন্ত ছাড়া বলা যাবে না। এবং তো কেস তো সাব জুডিস, অলরেডি ইডিও মামলা করেছে, অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে। তো যতক্ষণ না তদন্তে কোনো রকম কোনো ফয়সালা হচ্ছে, আমি কি করে বলতে পারি এর পিছনে কি আছে। শাহজাহান প্রসঙ্গে অভিষেক কি ফিরহাদের সঙ্গে একমত নন? একবার বরং শুনে নেওয়া যাক ফিরহাদ হাকিম কি বলেছিলেন। ঠিক, শাহজাহান যেটা করেছে অন্যায় করেছে, যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে। তো ঠিক আছে, ও করেছে কি কে করে যায়, যেটা হয়েছে অন্যায় হয়েছে। এদিকে অবশ্য সন্দেশখালী কাণ্ডে এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্নও তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি কোনো ঘটনা সমর্থন করছি না, যেটা হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, না হলে অনভিপ্রেত, না হলেই ভালো হতো।
মানে আপনি রেড করতে যাচ্ছেন, খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না। তার মানে আপনার উদ্দেশ্যটা কি? আর এমনি তো হাইকোর্টের অর্ডার রয়েছে, তো কন্টেম্প্ট হওয়া উচিত। যে ঘটনাটা ঘটেছে এটা না হলেই ভালো হতো, এবং এটি যেখানে যাক এটির প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে, রেড করার অধিকার আছে, কিন্তু আমরা প্রশ্নটা তুলছি তাদের ভূমিকায়, যে তারা নিরপেক্ষভাবে কাজ করছে না। এবারে আসি মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রার খবরে। রাহুলের যে ন্যায়যাত্রা যে পথে গিয়েছে সে পথেই মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো। আজকে চোপড়া এবং ইসলামপুরে, রায়গঞ্জে মিছিল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই উত্তরবঙ্গ সফরে তিনি যান এবং তারপরই কর্মসূচি বদলের কথা জানান। কথা বলবো আমাদের সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এই কর্মসূচি আগে থেকে পূর্ব ঘোষিত ছিল না, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নতুনভাবে কর্মসূচি ঘোষণা করলেন, ঠিক কি কারণ? রাজনৈতিক মহলের কি ব্যাখ্যা? দেখো, এই রাজ্যে রাহুল গান্ধীর যে ন্যায়যাত্রা, সেই ন্যায়যাত্রা 24 ঘন্টা কাটতে না কাটতেই পাল্টা পদযাত্রা মমতার, যাকে কেন্দ্র করে উত্তরবঙ্গে রাজনীতির উত্তাপ একদম সপ্তমে চড়ছে। আমি প্রথমে একবার ছবিটা দেখাই। ইসলামপুরে দাঁড়িয়ে আছি, এই এলাকা দিয়ে রাহুলের ন্যায়যাত্রায় গিয়েছিল। গতকালকের ছবিটা কি দেখেছিলাম? রাহুল গান্ধীর কাট আউট, রাহুল গান্ধীর বিভিন্ন পোস্টার, ফেস্টুন লাগানো, কংগ্রেসের পতাকা লাগানো, শয়ে শয়ে মানুষ রাহুল গান্ধীকে দেখতে আসছেন, মোবাইলে সেলফি তুলছেন। ঠিক তার 24 ঘন্টাও কাটেনি। গতকাল বিকেলে যখন উত্তরকন্দায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে জানালেন যে তিনি শুধু সভা নয় পদযাত্রাও করবেন, তারপর যুদ্ধকালীন পরিস্থিতিতে গোটা এলাকায় কিন্তু কার্যত ঘাস ফুলের পতাকায় মুড়ে দেওয়া হয়েছে। আমার ঠিক পাশেই দেখছো মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কাট আউট লাগানো আছে। মুখ্যমন্ত্রী গতকাল উত্তরকন্দায় একবারও বলেননি কংগ্রেসের পাল্টা কর্মসূচি, রাহুল গান্ধীর নাম মুখে আনেননি তিনি। কিন্তু তৃণমূল নেত্রীর হাবে ভাবে স্পষ্ট, এ রাজ্যে কংগ্রেসকে 1 ইঞ্চি জমিও তৃণমূল নেতৃত্ব ছাড়তে নারাজ। আরও একটা সিগনিফিকেন্ট দিক, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন অধীর চৌধুরীর ভূমিকার কারণেই এ রাজ্যে জোট হয়নি, তৃণমূলের নেতারাও বলেছেন। কিন্তু গতকালকেই জয়রাম রমেশ TV9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন অধীরের ভূমিকা প্রশংসনীয়, এ রাজ্যে সভাপতি হিসাবে ভালো কাজ করছেন অধীর। তারপর কিন্তু আগুনে ঘি পড়ে। বিকেলে মমতা জানিয়ে দেন পদযাত্রা করবেন। ঠিক 11টা নাগাদ উত্তরকন্যা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে বেরিয়ে চোপড়ায় আসবেন। সেখান থেকে বেশ কিছুটা রাস্তা পদযাত্রা করবেন। তারপর সড়ক পথে এই ইসলামপুর শহরে এসে পদযাত্রা করবেন তিনি। তারপর রায়গঞ্জে চলে যাবেন হেলিকপ্টারে, সেখানেও কিন্তু আরও একটি পদযাত্রা করবেন তিনি। অর্থাৎ বার্তাটা কংগ্রেসের কাছে স্পষ্ট। সর্বভারতীয় স্তরে নির্বাচনের পর এই যে ইন্ডিয়া জোট, তাতে তিনি থাকছেন বটে, কিন্তু নির্বাচনের আগে এ রাজ্যে তৃণমূল নেতৃত্ব কংগ্রেসকে কোনো জমি ছাড়বে না। একেবারেই তাই। বেশ, সঙ্গে থাকো প্রসেনজিৎ।